আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র। আজ আমরা কথা বলবো ফুটবল বিশ্বকাপ নিয়ে। আপনারা জানেন যে গতকাল রাতে জার্মানি 7-1 গোলে হারিয়েছে কুরাসাওকে। এছাড়া নেদারল্যান্ডস এবং জাপানের ম্যাচটি ড্র হয়েছে, খুব হাই ভোল্টেজ একটি ম্যাচ ছিল। পাশাপাশি আজও কিছু ম্যাচ কিন্তু আছে। আজ রাতে স্পেন নামছে, বেলজিয়ামের ম্যাচ আছে। আমরা এইসব নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন আমারই সহকর্মী চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার রিফাত হোসেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা বিশ্বকাপ নিয়ে আলোচনা করব। চাইলে আপনারাও যোগ দিতে পারেন। দর্শক স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে জানাতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা আলোচনায় চলে যেতে চাই। রিফাত, বিশ্বকাপের আগে যেটা আসলে খুব বেশি আলোচনা হচ্ছিল যে এবার বিশ্বকাপের ফেভারিট কে, যেখানে স্পেনের নাম এসেছে, ফ্রান্সের নাম এসেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নাম এসেছে। তুলনামূলক জার্মানির নামটা কম এসেছে, কারণ তারা গত 2 ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গিয়েছিল। আজকে বা গতকাল রাতে যখন আপনি ম্যাচটা দেখেছেন 7-1 গোলে, সে আবারও হয়তো 7-আপের একটা মেমোরি ফিরে এসেছে। তো সব মিলে কেমন মনে হয়েছে যে জার্মানিও কি এখন ফেভারিটের তালিকায় আসতে পারে কিনা? টু বি অনেস্ট, জার্মানির যে টিম কম্বিনেশন, যেটা আগের বছরের তুলনায় এইবারটা আরেকটু বেটার। নাগলসম্যান যে রিসেন্ট যে তাদের টিমের যে পারফরমেন্স, তো সেই হিসেবে আমরা আসলে তাদের দুর্বলতার জায়গা আসলে আমরা খুঁজে পাওয়া কঠিন। ওভারঅল পারফরমেন্স, মাঠের সব ফরমেশনে তাদের সব মানে একদম পরীক্ষিত, ইউরোপের টপ টায়ারের সব পরীক্ষিত ফুটবলাররা তারা পেয়েছে এবং তারা সবাই খুব দুর্দান্ত পারফর্ম করছে। এবং যার ফলাফল হিসেবে আমরা গতকালকে দেখেছি, মানে আজকে রাতে দেখলাম যে 7-1 গোলে একটা বড় জয়। দলটা যদিও কুরাসাও, আসলে নাম দিয়ে আমরা তাদেরকে ডিফাইন করতে পারি না। আমরা দেখেছিলাম যে প্রথম গোলের পরে কিন্তু তারা একটা ইকুয়ালাইজারও করে ফেলেছিল। তো সেখান থেকে এরকম একটা জয় এবং যেটা বললেন যে ফেভারিট তকমাটা আসলে তো তাদের আমরা রাখা উচিত আসলে ফ্রান্স বা স্পেন এই কাতারে, এবং আর্জেন্টিনা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের তো একটা আলাদা ব্যাপার আছে। তো তাদের বাইরে যদি আমরা দেখি জার্মানিকে অবভিয়াসলি, এবং তারা এটা তাদের প্রথম ম্যাচেই দেখিয়ে দিল যে না, তাদেরকে অবশ্যই আমাদেরকে একটা হট ফেভারিট হিসেবেই হিসেব করতে হবে এই টুর্নামেন্টের ক্ষেত্রে। মানে জার্মানিকে হট ফেভারিট হিসেবে আপনি এখন কাউন্ট করছেন, বা জার্মানিকে হয়তো বা এখন মনে হচ্ছে যে তারাও বিশ্বকাপ জেতার দাবিদার? এটা কি শুধুমাত্র কুরাসাওর মতো একটা দলের বিপক্ষে এত বড় ব্যবধানে জিতেছে এই কারণেই, নাকি আপনার কাছে মনে হয়েছে যে জার্মানি যদি এর চাইতে বেটার টিমের সাথে খেলে তারপরও তাদের সেই আক্রমণের ধারা একই রকম থাকবে, বা টিম কম্বিনেশন নিয়ে সব কিছু মিলে আপনার কাছে কেমন মনে হয়েছে? ডেফিনেটলি, আমি তো বললাম যে জার্মানির আসলে টিম কম্বিনেশন যেটা তাদের, স্টার্টিং ফ্রম দ্য গোলকিপিং পজিশন, তাদের অ্যাটাকিং পর্যন্ত মিডফিল্ড, তাদের একদম সবাই পরীক্ষিত। তো এখানে ইয়াংস্টাররা যেরকম আছেন, পরীক্ষিত অভিজ্ঞরাও আছেন। তো সুতরাং এই ক্ষেত্রে আসলে এটা কোনো ফ্লুক কিছু না যে কুরাসাওয়ের সাথে 7-1 গোলে জিতেছে বলে তারা হঠাৎ ফেভারিট তকমাটা পেয়ে যাচ্ছে বা এরকম কিছু কিনা। তারা সব পরীক্ষিত এবং এই জন্য আমার মনে হচ্ছে যে না, তারা আসলে এটা প্রথম ম্যাচে দেখিয়েছে এবং এটা তারা ওভারঅল টুর্নামেন্টে দেখানোর মতো ক্যালিবারও তাদের টিমের আছে। এবং গত বছর আমরা যখন দেখেছিলাম যে ইউএফএ নেশনস লিগের বেশ কিছু ম্যাচ কিন্তু জার্মানি হেরেছিল, ফ্রান্সের বিপক্ষে, পর্তুগালের বিপক্ষে, ইতালির বিপক্ষে ড্র করেছিল, তখন খুব সমালোচনা হচ্ছিল যে হয়তোবা জার্মানি আস্তে আস্তে সামনের যে বিশ্বকাপ, অর্থাৎ এখন যে বিশ্বকাপটা হচ্ছে সেটার জন্য হয়তোবা ফেভারিট না। কিন্তু আমরা যতদূর জানি এখন পর্যন্ত এই বছর কিন্তু জার্মানি একটি ম্যাচও হারেনি, অপরাজিত, টোটালি একটা আনবিটেন একটা টিম, এবং এটাই হওয়া উচিত। মানে তাদের যে স্টারডম, তো এই স্টারডমটাকে তারা, যে কম্বিনেশনটাকে তারা যেহেতু এই ওয়ার্ল্ড কাপের মঞ্চে তারা তুলে ধরতে পেরেছে প্রথম ম্যাচে, তারা তাদের ইউএফএ নেশনস লিগের যেই ফর্ম সেটা এখানে নিয়ে আসে নাই, ক্যারি করে নাই, এবং এখানে একটা ডিফারেন্ট জার্মানি আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হওয়া উচিত আসলে তাদের পারফরমেন্স আপকামিং ডেজেও। মানে জার্মানির কালকে ওভারঅল পারফরমেন্সে দেখার পরে আপনার কি কাছে মনে হয়েছে যে কোথাও কোনো ফাঁক ফোকর আছে, কোনো ল্যাকিংস আছে? প্রথমত আপনি তো বললেন, মানে সবাই আসলে জানে যে আসলে কুরাসাওয়ের বিপক্ষে ফাঁক ফোকরটা আসলে খুঁজে বের করা কঠিন, বা এটা আসলে তাদেরকে একটা মানে প্রেডিকশন দিয়ে দেওয়াও কঠিন যে না আসলে এরকম। কিন্তু স্টিল আমার মনে হয় যে সামনের ম্যাচগুলোতে আরও 1-2টা ম্যাচ গেলে আমরা আসলে দেখতে পারবো, যেহেতু এটা গ্রুপ স্টেজ এখন পর্যন্ত, আরও 2টা ম্যাচ আমরা যখন দেখব তারপরে আসলে এই তকমাটা আসলে তখন দেওয়া উচিত হবে আমাদের জন্য আর কি। এক ম্যাচে টু আর্লি টু ট্যাগ। অবশ্যই একজন দর্শক আছেন আমাদের সাথে, কথা বলতে চাচ্ছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্ন কিংবা মতামত জানাবেন। আমি প্রশ্ন করবো। জি, আমি একটা প্রশ্ন করবো।
হ্যালো, আপনার তার প্রশ্নটা কিংবা হয়তোবা কোনো কারিগরি ত্রুটির কারণে ঠিকমতো শোনা যায়নি। আমরা আলোচনায় যেতে চাই যে জার্মানির যেটা বলা হচ্ছে যে হট ফেভারিট এবং তারা যেভাবে আর কি স্টার্ট করেছে, পাশাপাশি আমরা যদি বলি আরেকটা ম্যাচ ছিল নেদারল্যান্ডস এবং জাপানের, ইউরোপের দল নেদারল্যান্ডস এবং এশিয়ার পরাশক্তি জাপান। এই ম্যাচটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আসলে দেখেন, নেদারল্যান্ডস আসলে বিশ্বকাপে খুব পরীক্ষিত, তারা 3বারের রানার আপ একটা দল, তো এটা তাদের একটা বড় একটা ওয়েট আছে তাদের নামের সাথে। আর জাপানের ক্ষেত্রে যদি বলি, এশিয়াকে রিপ্রেজেন্ট করা সবচাইতে সফল দল জাপান, এবং এইটাই তারা দেখাই দিল প্রথম ম্যাচে যে না, তারা এই টুর্নামেন্টে তাদের যে অতীত সফলতা যেটা আছে সেটা তারা বিট করতে চায়, এবং যেই লাস্ট মোমেন্টের ইকুয়ালাইজার দিয়ে যে তারা একটা পয়েন্ট নেদারল্যান্ডের কাছ থেকে এরকম একটা হাই ভোল্টেজ একটা ম্যাচে তো নিল, এটা আসলে অনেক বড় একটা বার্তা ওয়ার্ল্ড কাপে এই গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের কাছ থেকে আমার মনে হয়। নেদারল্যান্ডস ডেফিনেটলি অনেক স্ট্রং একটা টিম, কিন্তু মানে দুইবার পিছিয়ে পড়ে কামব্যাক করা, ড্র করা, আমার কাছে দেখে মনে হচ্ছিল শেষের দিকে তারা ড্র করতে পেরে খুব খুশি, মানে জয়ের মতো একটা অবস্থা আর কি। না, ওটাই আর কি, মানে নেদারল্যান্ডস আসলে গোল্ডেন জেনারেশন যদি আমরা বলি, রিসেন্ট টাইমে যারা ছিলেন, যাদের হাত ধরে তারা রানার আপ পর্যন্ত, ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, সেই তুলনায় তো এই টিমটা কিছুটা পিছিয়ে রাখতেই হয়, স্বাভাবিক এটা। কিন্তু তারপরেও আসলে জাপান যে ফাইটটা দিছে, তারপরে তাদের কাছে মনে হইতেই পারে যে না, ড্র করেও ওয়ার গুড। মানে সোফার আমরা যে কয়টা ম্যাচ দেখেছি, আমরা দেখলাম যে এশিয়ার যে দলগুলো আছে এখন পর্যন্ত কিন্তু কোনো ম্যাচে হারেনি। আমরা কাতারকে দেখেছি যে সুইজারল্যান্ডের সাথে ড্র করেছে, দারুণ একটা গোল করেছে। কোরিয়াকে দেখেছি তারা ম্যাচ জিতেছে, জাপান কালকে ড্র করেছে। মানে ওভারঅল কি মনে হচ্ছে, অস্ট্রেলিয়াও জিতেছে তুরস্কের সাথে, সব কিছু মিলে মনে হচ্ছে যে এবার এশিয়ার দলগুলো কোনো একটা চমক দেখাতে পারে। তুলনামূলক কিন্তু বেটার পারফর্ম করতেছে, আপনি যেটা বললেন আর কি, এশিয়ার টিমগুলো। এবং ইরানের ম্যাচ আছে আপকামিং কালকে নিউজিল্যান্ডের সাথে, এবং ওই ম্যাচটা কিন্তু ইরান বেশ ফেভারিট, মানে র্যাঙ্কিংয়ের বিচারে বলি বা পারফরমেন্সের বিচারে বলি, টপ 20-র মধ্যে একটা দল ইরান, তারা জিততেই পারে এবং এটা আমরা আশা করতে পারি। এবং যে পরিমাণ কন্ট্রোভার্সি নিয়ে তারা এখানে আসছে, তাদের যেই আগ্রহের যে জায়গাটা বা মানে দর্শকদের একটা জয় উপহার দেওয়ার যে একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে, তো ইরান তো একটা ভালো পারফরমেন্স দিবে। এবং আপনি যেটা বললেন আর কি, সুইজারল্যান্ডের সাথে কাতার ম্যাচ, যেটা এটা তো কেউ এক্সপেক্টই করে না, এটা মিরাকেলের মতো মনে হয়েছে তাদের কাছে। সো কাতার যেহেতু তুরস্কের সাথে অস্ট্রেলিয়ার ম্যাচটাও, হ্যাঁ, তো এটা আসলে বলাই যায় যে না, এশিয়ান আসলে ফুটবলে এরকম একটা, মানে এই টুর্নামেন্টটা হইতে পারে তাদের জন্য যে মোটামুটি একটা মিরাকেলের মতো, যদি কোয়ার্টার ফাইনাল বা নেক্সট স্টেজ পর্যন্ত এশিয়ার কোনো টিম প্রতিনিধিত্ব করতে পারে, তো এটা আমরা এক্সপেক্ট করতেই পারি এখন পর্যন্ত ফলাফল দেখে। মানে শুধু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দেখছেন নাকি সেমিফাইনাল পর্যন্ত হয়ে যেতে পারে? মানে আপনার কাছে ফেভারিট কেউ, এশিয়ার কোন দলটা মনে হচ্ছে যে সেমিফাইনাল খেলার দাবি রাখে? আমার তো মনে হচ্ছে জাপান অনেক ভালো করতেছে, জাপানকে আমি এগিয়ে রাখতে চাই। কিন্তু ইরান আসলে কেমন করে মাঠে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, ইরানকে আমি একটা হট কন্টেন্ডার হিসেবে রাখতে চাই এখানে। আপনি ইরানের কথা বলছেন, কিন্তু ইরানের বিষয়টা একটু অন্য, 47টা দেশের চাইতে একটু আলাদা। তাদের একেবারে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, মানসিকভাবে হয়তোবা অনেকটাই তারা ভেঙে পড়ে যাওয়ার কথা। সেখানে তাদের ক্যাম্পও করছে অন্য দেশে, যেখানে খেলা সেখানে ক্যাম্প করতে পারছে না। মাত্র একটা সেশন অনুশীলন করে কিন্তু তারা লস অ্যাঞ্জেলেসের মাঠে তারা নিউজিল্যান্ড বিপক্ষে খেলতে নামছে। সব কিছু মিলে আসলে তাদের কতটা ডিফিকাল্ট টাইম যাচ্ছে। আপনি তো ইরান নিয়ে অনেক কাজও করেছেন। এটা আসলে মানে সবচেয়ে বড় ব্যাপার যে আসলে বিশ্বকাপের মতো একটা মঞ্চ, এবং এই জায়গাতে আমরা যেটা সচরাচর বলি যে শোককে শক্তিতে রূপান্তর করা যে ব্যাপার, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মানে এখনও তো যুদ্ধ চলমান একটা অবস্থায় আছে। এবং অতীতের যে ব্যাপারগুলো ছিল, তো তারা যে বলছে তারা একটা পিন নিয়ে মাঠে নামতে চায়, সেখানে লেখা থাকবে 168, একটা বিমান হামলায় যে 168 জন শিক্ষার্থী নিহত হয়েছিল। তো তারা শুধুমাত্র মানে ফুটবলে আবদ্ধ না, কিন্তু এই টুর্নামেন্টটা তাদের জন্য বিয়ন্ড ফুটবল, বর্ডার, এই স্টেডিয়ামের বাইরের বিষয়গুলো তাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় ইরান, এবং তারা কিন্তু ভালো করেছে, তাদের যে প্রস্তুতি ম্যাচ ছিল যেটা, তারা ভালো করেছে। সুতরাং মাঠের ফুটবলে ইরান ভালো করবে, এটাই স্বাভাবিক, আমি এটা এক্সপেক্ট করি তাদের কাছ থেকে। এবং তারা ভালো করে আসছে এবং ভালো করবে, তাদের মানে এটা করা উচিত আর কি তাদের জন্য। যুক্তরাষ্ট্রে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠের বাইরে নানান রকম ঘটনা, যেমন আমরা আজকে দেখতে পেয়েছি যে তাদের যে হোটেল, সেই হোটেলের সামনে কিছু আমেরিকান ইরানি আর কি, তাদের কমিউনিটি সেখানে প্রোটেস্ট করছে ইরানের সরকারের বিরুদ্ধে, নানান রকমের স্লোগান দিচ্ছে, ফুটবলারদেরকে বলছে যে শেম অন ইউ, তোমরা এখান থেকে চলে যাও, নানা রকম স্লোগান দিচ্ছে। এই ধরনের যখন ইরানের নিজ দেশের মানুষ যখন সেখানে স্লোগান দেয়, সেটা তাদের মানসিকভাবে একটু বিপর্যস্ত করে কিনা? এটা আসলে আমরা ওই প্রথম দিকে দেখেছি, এই যুদ্ধের প্রথম দিকে যখন আয়াতুল্লাহ আলী খামেনি যখন মারা গেলেন, তখনও কিন্তু এই গ্রুপটা, এই বাইরে যারা আছে, মাইগ্রেন্ট যারা,
হোক তারা আমেরিকান বা আরও অন্য দেশে ইরানি যারা আর কি, তারা কিন্তু উচ্ছ্বাস উল্লাস করেছে। তো তাদেরকে মনে হয় না তারা রুটের নিজস্ব মানুষ মনে করবে ইরানের যারা। এবং ইরানে যখন একটা ফুটবলারটা কথা বলছে, সে কিন্তু বলছে এগুলো তাদের আসলে মাথা ব্যথার কারণ না, কারণ তারা রিপ্রেজেন্ট করতেছে অরিজিনাল ইরান। যেই ইরানিরা তাদেরকে বীরের বেশে তাদেরকে মানে দেশ থেকে তাদেরকে পাঠাইলো বিশ্বকাপের জন্য, তারা অবশ্যই তাদের জন্যই খেলবে। এই প্রোটেস্ট্যান্টদের জন্য আমার মনে হয় না তাদের মাঠে নামা বা তাদের এই ইন্টেনশন থাকবে তাদের ক্ষেত্রে। অবশ্যই। এবং ইরানের ম্যাচের পাশাপাশি আরও দুটো বিগ ম্যাচ আছে। আমরা জানি যে বিগ ম্যাচ বলবো এই কারণে যে স্পেনের কোচ তিনি বলছেন যে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটা অনেক বড়, তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিশ্বকাপে, টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। হ্যাঁ, মানে এই ব্যাপারটা আপনার কাছে একটু অবাক করেছে কিনা যে যখন ফুয়েন্তে এই ধরনের কথা বলেন যে কেপ ভার্দেকেও এত ইম্পর্টেন্স দিচ্ছেন তিনি? টু বি অনেস্ট, যে বিশ্বকাপে তো আসলে ছোট বড় দল তো থাকবেই, এটা থাকবে, কাগজে কলমে থাকবে, সব ক্ষেত্রে থাকবে। কিন্তু এইবার যে 4টা নতুন দল আসছে, কেপ ভার্দে বা কুরাসাও তো প্রথম ম্যাচে একটা বড় ধাক্কা খেলো। কিন্তু কেপ ভার্দের টিমটা কিন্তু টোটালি ইমিগ্রেন্ট টাইপের টিম একটা, মানে বাইরের ফুটবলার দিয়ে। এবং তারা মানে যখন বাছাই পর্ব খেলে আসছে তখন কিন্তু অনেক ভালো পারফর্ম করছে বলে এখানে জায়গা পাইছে। তো দে লা ফুয়েন্তের আসলে এইরকম ভাবার কারণ যথেষ্ট আছে, কারণ তারা ফিজিক্যালি অনেক স্ট্রং। এমন না যে হচ্ছে, হ্যাঁ, কেপ ভার্দের আর কি টিমটা তো ফিজিক্যালি অনেক স্ট্রং। আবার স্প্যানিশ টিমটা কিন্তু আমরা দেখতেছি ইনজুরি প্রোন একটা টিম, যথেষ্ট মানে অনেক ফুটবলার আর কি। আমরা যদি দেখি তাদের ফ্রন্ট লাইনে 3 জন থেকে শুরু করে মিডফিল্ডেও ইনজুরি প্রোন। তো ইনজুরির একটা ব্যাপার আছে, ফিজিক্যাল একটা ব্যাপার আছে। তো এইগুলো সব কিছু মিলিয়ে তার মনে হচ্ছে যে না, তাদের মানে বেস্ট খেলাটা খেলতে হবে কেপ ভার্দের বিপক্ষে এবং সতর্কও থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম। এবং যেহেতু তারা নিজেরা মনে করতেছে না তারা বিশ্বকাপে ফাইনালের বা চ্যাম্পিয়নের কন্টেন্ডার, বা তারা এটা বলতে চাচ্ছে না, কিন্তু আমরা সাধারণ দর্শকদের আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু এরকম যে না, স্পেন কিন্তু এবার একটা অন্যতম কন্টেন্ডার। তো এই জায়গাটাকে তারা এক সাইডে রেখে তারা মনে করতেছে না, তারা ডাউন টু আর্থ হয়ে তারা এই টুর্নামেন্টটা শুরু করতে চাচ্ছে। আপনি ইনজুরির কথা বলছেন, আমরা জানি যে লামিন ইয়ামালের একটা ইনজুরি ছিল। স্পেনের রাইট না অনেক বড় তারকা, বিশ্ব ফুটবলের আপকামিং তারকা বলা হয় তাকে। তিনি, তার কথা বলা হচ্ছে যে তিনি অলমোস্ট সুস্থ এবং ম্যাচ খেলার মতো তিনি ফিট। কিন্তু এত যে ইনজুরির প্রবণতা, মানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্লেয়ার কিন্তু ইনজুরির কারণে খেলতে পারছে না। ব্রাজিল দলে খেলতে পারছে না বেশ কিছু ফুটবলার আমরা দেখতে পেয়েছি যে রদ্রিগো কিংবা এদের মিলিতাও তারা খেলতে পারছে না। এত ইনজুরির কারণটা কি? মানে ক্লাব ফুটবলের অতিরিক্ত ব্যস্ততার কারণেই এমনটা হচ্ছে নাকি? এটা তো ডেফিনেটলি, মানে এটা তো একটা রোলার কোস্টারের মতো চলে এখন ইউরোপিয়ান এত কম্পিটিশন, এর মধ্যে যখন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে যখন অল্প একটু ব্রেক পাই, তার মধ্যেও 2-3টা ম্যাচ খেলতে হয় ফুটবলারদেরকে। এবং আমরা দেখছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যখন খেলা হচ্ছে, ফাইনাল তখনও ফ্রেন্ডলি ম্যাচ চলছিল, অনেকে সেটা তখন ওয়ার্ল্ড কাপ বেস ক্যাম্পও শুরু হয়ে গেছে অনেক দেশের। অনেকে এসে আমরা দেখছি পিএসজি, আর্সেনালের প্লেয়াররা তারা হচ্ছে বেস ক্যাম্পের সাথে যোগ দিছে মানে দেরি করে। তো এটা আসলে রোলার কোস্টার। মানুষ তো আসলে ফুটবলার তো দিন শেষে মানুষ, তারা তো রোবট না আসলে। তাদেরকে এরকম করে চাইলে যে হাই ইন্টেন্সিটির প্রত্যেকটা টুর্নামেন্ট, একদিন পরপর ম্যাচ বা 2 দিন পরপর ম্যাচ, নর্মালি আপনি লিগের ম্যাচ খেলে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ খেলে আবার, তো এই ওভারঅল ব্যাপারগুলো আসলে ওয়ার্কলোডের ব্যাপারে কিন্তু অনেকেই অনেক কথা বলছে। এবং এবার যেহেতু ক্লাব ওয়ার্ল্ড কাপটা ছিল অনেক বড় একটা লেন্থের, তারপরে এবার ওয়ার্ল্ড কাপটাও দল বাড়লো, তো ওভারঅল আসলে দেশ, এতগুলো ম্যাচ, হ্যাঁ, এতগুলো ম্যাচ, একটা বড় ডিউরেশন আছে এখানে। তো এটা তো অবশ্যই ইনজুরি তো স্বাভাবিকভাবে হওয়ারই কথা। এবং আমরা দেখছি যে ব্যালন ডি'র জেতার পরে রদ্রি একদম মানে এইভাবে যে ব্যালন ডি'র জয়ী একটা তারকা পরের টুর্নামেন্ট থেকে, পরের আসর থেকে নাই হয়ে যেতে পারে, এটা কিন্তু আমরা রদ্রিকে দেখছি। আবার বড় বড় অনেক প্লেয়ার, বড় নাম যারা ছিল, তারা ইনজুরির জন্য কিন্তু মাঠের বাইরে থাকতে হচ্ছে। বিশ্বকাপের আগ দিয়ে অনেক ফুটবলার কিন্তু মাঠের বাইরে চলে গেছে ইনজুরির জন্য। তো এটা মানে এত টাইট শিডিউল, এটা তো স্বাভাবিক। আমরা জাপানের অধিনায়ককেও দেখেছি যে তিনি লাস্ট মোমেন্টে তিনি ইনজুরির কারণে বাদ পড়েছেন এবং তিনি অবসর নিয়ে নিয়েছেন। মানে একটা ধকলও কি কাজ করছে কিনা? আমি বড় বড় অনেক তারকাকে দেখলাম, যেমন রাফিনিয়ার কথা যদি বলি, মনে হচ্ছে যে একটু ক্লান্ত। আমরা বার্সেলোনা তাকে যেরকমটা দেখি তেমনটা দেখতে পাচ্ছি না, তার স্পিডও মনে হচ্ছে অনেকটা কমে গেছে। মানে এটা কি ক্লাব ফুটবলে এত ব্যস্ততার কারণে যেটা ধকল আছে সেটার কারণে একটা ইম্প্যাক্ট পড়ছে কিনা জাতীয় দলে? ডেফিনেটলি পড়বে, এটা ইম্প্যাক্ট পড়ার কথাই। এবং এটা নিয়ে কিন্তু ওই যে ফুটবলারদের কল্যাণে কাজ করে এরকম সংগঠনগুলো বারবার ভোকাল, তারা কিন্তু বলে আসছিল যে এত বেশি ম্যাচ আসলে, মানে ম্যাচ হচ্ছে রোবটের মতো হচ্ছে, মানুষের আগ্রহ কিন্তু একইভাবে, মানে আপনি একটা টুর্নামেন্ট শেষ করে একটা বিরতি পাচ্ছেন না আরেকটা বড় টুর্নামেন্টের জন্য। তো মানে দর্শকদেরও যেরকম একটা ক্লান্তি চলে আসছে স্বাভাবিকভাবে, ফুটবলারদেরও কিন্তু সেম, তাদের তো ক্লান্তি আরও বেশি, এটা স্বাভাবিক। অবশ্যই এই ক্লান্তি দূর করে তারা তাড়াতাড়ি মাঠে তাদের সেরা পারফরমেন্সটা দেখাক। আমরা আরও কথা বলবো। বিরতি থেকে ফিরছি, স্বাগত জানাচ্ছি এবং বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছিলাম ফুটবল বিশ্বকাপ নিয়ে। আজও কিছু ম্যাচ আছে, যেটা আপনি বলছিলেন, ইরানের কথা বলছিলেন, যেটা আপনি বলছিলেন যে স্পেন
আরেকটা খেলা আজকে আছে, সেটা হচ্ছে বেলজিয়াম এবং মিশর। এবং এই ম্যাচটা ঘিরে আপনার কাছে কি মনে হচ্ছে যে ফেভারিট কে, মিশর নাকি বেলজিয়াম? তো চোখ বন্ধ করে বলা উচিত যে আসলে বেলজিয়াম ফেভারিট এই ম্যাচে। কিন্তু স্বাভাবিক। লাস্ট যে ম্যাচটা দুজনের যে মুখোমুখি হয়েছে, লাস্ট ম্যাচে কিন্তু মিশর জিতেছিল 2-1 গোলে, আমি যতদূর জানি। হ্যাঁ, শুধুমাত্র লাস্ট ম্যাচ না, ওদের 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচে মিশর জিতছে, দুইটা টিমের মধ্যে হেড টু হেড। কিন্তু বিশ্বকাপের ক্ষেত্রে তো আসলে বিষয়টা অন্যরকম, এটা আমরা স্বাভাবিক, কারণ বিশ্বকাপে আমরা অন্যরকম ভাবে দেখি একটা টিমকে, তাদের প্রোফাইলটা কীরকম, তারা কীরকম করে। এবং মিশর কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে যখন খেলছে, মিশর তো লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলা নেয় সম্ভবত, এবং মোহাম্মদ সালাহ লাস্ট ওয়ার্ল্ড কাপে খেলা নেয়, তো এটা তার জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ, এইবার ওয়ার্ল্ড কাপটা হইতে যাচ্ছে। এবং ডেফিনেটলি আসলে বেলজিয়াম নিজেদেরকে ফেভারিট মনে করতেছে, এবং তারা কথা বলছে ম্যাচের আগে যখন, তখনও বলছে যে না, তারা নিজেদেরকে ফেভারিট মেনে তারা বড় একটা জয় দিয়ে আসা শুরু করতে চায়। তো এটা আসলে তাদের কনফিডেন্স লেভেল কোন জায়গায় আছে এটা তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। আর মিশরের ক্ষেত্রে যদি বলতে চাই, ওই তো বললাম যে মিশর আসলে চাইবে ভালো করার জন্য, এবং তাদের প্রত্যেকটা টিমে যেরকম স্টারডমওয়ালা প্লেয়ার আছে, যেরকম তো মিশরের ক্ষেত্রে মোহাম্মদ সালাহ, তো তার যেহেতু এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, গত ওয়ার্ল্ড কাপটা সে খেলতে পারে না ইনজুরির জন্য, তো এটা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা হয়তো বা জান প্রাণ দিয়ে খেলবে। প্রথম ওপেনারটা আসলে সবাই চাইবে ভালো করার জন্য। বেলজিয়ামের যে মানে আমরা যদি দেখি যে 2 বিশ্বকাপ আগে তাদের যে একটা খুব স্ট্রং এবং গোল্ডেন জেনারেশন বলা হয় বেলজিয়ামের একটা টিম ছিল, সেই টিমটা এখন আর নেই। তারপরে কি মনে হচ্ছে যে এবার বেলজিয়াম ডার্ক হর্স হিসেবে থাকতে পারে এই বিশ্বকাপে? বেলজিয়ামকে আমরা অবভিয়াসলি ডার্ক হর্স হিসেবে তুলনা, মানে আমরা তাদেরকে আমলে নিয়েই এটা আমাদের আসলে কথা বলা উচিত, কারণ ওই জেনারেশনটা আসলেও কিন্তু পাস্ট। কেভিন ডি ব্রুইনা বলি বা যে প্লেয়ারগুলো বলি, তাদের কিন্তু এখন ওই পিক ফর্মটা নাই, বয়সও নাই, কিন্তু তারপরেও তারা যারা দলে আছে তারা হোপফুলি চাইবে যে মোটামুটি দেশকে শেষবারের মতো হলেও একটা ভালো কিছু উপহার দেওয়ার কথা চিন্তা করতেই পারে। কিন্তু মিশরের সাথে ম্যাচে আসলে আমরা দেখতে পারবো তারা যদি মোটামুটি মানে ডোমিনেট করে জেতার কথা তাদের এক্সপেকটেশন, কিন্তু তারা যদি ডোমিনেট করতে পারে তাহলে তো হয়ে গেল। তাদের এক্সপেকটেশন মিট করতে পারলে তারা পরবর্তীতে আরও ভালো করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় না ডোমিনেট করে জেতা এত সহজ হবে মিশরের সাথে তাদের ক্ষেত্রে। এবং ছোট ছোট দেশগুলো যেগুলো আছে তারা আসলে তাদের, আমার কাছে যেটা মনে হচ্ছে যে খুব বেশি তাদের ডিমান্ড কিংবা ও ধরনের কোনো স্বপ্ন নাই। কারণ আমরা দেখেছি যে জার্মানির বিপক্ষে যে একটা গোল করেছে, সেটা দিয়ে কুরাসাওতে একটা উদযাপন হয়ে গেছে। কুরাসাও তো ডেফিনেটলি, মানে তাদের তো বিশ্বকাপে অংশ নেয়, তো মানে এখানে তাদের অপ্রাপ্তি কিছু না, তারা যে একবার জার্মানির নেটের দেখা পাইছে এটাই তো তাদের কাছে অনেক কিছু। তো তাও আবার জার্মানি অপোনেন্ট একটা গোল করছে, তো আবার জার্মানির বিপক্ষে গোল করছে, তো এটা তাদের জন্য ডেফিনেটলি অনেক বড় একটা পাওয়া। কিন্তু মিশরের ব্যাপারটা কিন্তু এরকম হবে না, মিশরের ব্যাপারটা হবে ম্যাচে একটা পয়েন্ট নেওয়া বা এরকম কিছু, এটাই হওয়া উচিত মিশরের ক্ষেত্রে। এবং ওভারঅল আজকে একটু জানতে চাচ্ছি যে আপনি কাজ করছেন বিশ্বকাপ নিয়ে, এতগুলো ম্যাচ হচ্ছে রাতে, আবার ম্যাচের বাইরে অনেক ধরনের স্টোরি থাকে, এবার বিশ্বকাপ একটু কঠিন মনে হচ্ছে কিনা সব কিছু মিলিয়ে? আমরা কিন্তু প্রথমে যখন আমরা বিশ্বকাপ যখন বিশ্বকাপের সূচি মানে প্রকাশ হলো, তখন কিন্তু আমরা দেখলাম যে বিশ্বকাপে 13টা ভিন্ন ভিন্ন সময় ম্যাচ শুরু হবে। 13টা টাইম, নট টাইম জোন, এটা হচ্ছে ভিন্ন সময়, লাইক 8টার সময় খেলা শুরু হচ্ছে, 9টার সময় খেলা শুরু হচ্ছে, মানে মাঝরাতে খেলা শুরু হয়ে পরের দিন দুপুর পর্যন্ত মোটামুটি চলে যাচ্ছে খেলার একটা টাইম জোন। তো এটা কিন্তু মানে একজন ফ্যান হিসেবেও, মানে যারা একদম ডেডিকেটেড কোনো ফ্যান না যে আমি শুধু ব্রাজিলের খেলা দেখবো বা আমি শুধু আর্জেন্টিনার খেলা দেখবো, এর বাইরে যারা ভালো খেলা দেখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক কমপ্লেক্স, যে 13টার সময় আপনি মেনটেন করবেন কিভাবে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে খুব সুন্দর একটা টাইমিং ছিল, একটার পর একটা ম্যাচ হচ্ছে, সবগুলো ম্যাচগুলো দেখতে পাচ্ছিল। এবার আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে, কঠিন স্বাভাবিক। আর টাইম জোনের কথা যে বলেন, 4টা ভিন্ন টাইম জোন আছে এর মধ্যে। টাইম জোনটা হচ্ছে 4টা ভিন্ন, মানে 3টা দেশ, মানে একটা দেশ থেকে আরেকটা দেশের দূরত্ব এত বেশি, মানে একটা দেশ থেকে আরেক দেশ কেন, আমি আজকে দেখলাম যে আর্জেন্টিনার ফ্যানরা যে আসছে কানসাসে, তারা বলছে যে আমরা 2000 কিলোমিটারের বেশি ড্রাইভ করে আসছি যে খেলা দেখবো। ফ্যানরা আসছে, তারা নিউ ইয়র্ক থেকে আসছে, কানসাসে আসছে, এর জন্য তাদেরকে 20 ঘন্টার বেশি ড্রাইভ করা লাগছে। তো ইনসেইন একটা ব্যাপার, মানে ফ্লাইটে গেলেও তো সময় লাগবে, মানে অর্থের ব্যাপার বলি বা সময়ের ব্যাপার বলি, সব দিক দিয়ে এই টুর্নামেন্টটা একটু কমপ্লেক্স। এবং মনে হচ্ছে যে তারা এত লম্বা সময় পাড়ি দিয়ে এসেছে, এত লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে, যার জন্য এসেছে হয়তো বা লিওনেল মেসির জন্য বা আর্জেন্টাইন কিছু তারকা দেখার জন্য, কিন্তু তারা সেই সুযোগটাও হয়নি আমরা যে রিপোর্টে দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে না, কারণ অনেক কড়াকড়ি এবার এই ব্যাপারগুলোতে, আয়োজকরা অনেক কড়াকড়ি করতেছে, এবং টিম হোটেলের আশেপাশে অ্যাক্সেসগুলো অনেক রেস্ট্রিক্টেড। আমরাও দেখতে পাচ্ছি যে বাসেও দেখার কোনো সুযোগ নাই বা কোনো কিছু নাই। তো এটা আর প্র্যাকটিসগুলো হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ক্লোজ ডোর প্র্যাকটিস হচ্ছে, মানে দর্শকদের জন্য 1-2টা ওপেন সেশন থাকলে তারপরে ক্লোজ ডোর প্র্যাকটিস। তো এগুলোতে আসলে দর্শকদের একটু তো খারাপ লাগা কাজ করবেই। স্টিল মানে টাইম জোন বলেন বা এবারের টাকা পয়সা খরচের যে ব্যাপার বলেন, ম্যাচ টিকিটের যে উচ্চ মূল্য বলেন বা হোটেল
ট্রান্সপোর্টেশন সব কস্ট মিলে ওয়ার্ল্ড কাপটা আসলে একটু কঠিন এবারের ওয়ার্ল্ড কাপ সব দিক দিয়ে। এবং এক কথা একদম ছোট করে যদি বলেন যে আমরা দেখেছিলাম যে লাস্ট টাইম আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল, তারপর তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও একটা মধ্যপ্রাচ্যের একটা দল আলজেরিয়ার সাথে তাদের খেলা, আফ্রিকার একটা দলের সাথে, সব কিছু বলে কি মনে হচ্ছে এবার কি হবে? আলজেরিয়া কিন্তু এই লাস্ট ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু জিতছে, একটা বড় দলের সাথে জিতছে, তো তারা এক্সপেকটেশন রাখতে পারে। কিন্তু আমার মনে হয় না আর্জেন্টিনা এবার এরকম কোনো সেটব্যাক দিয়ে শুরু করবে। আর্জেন্টিনা চ্যাম্পিয়নের মতো শুরু করবে, এটা আমার বিশ্বাস। অবশ্যই চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নের মতো স্টার্ট করবে, শুরু করবে একটা টুর্নামেন্ট, আমরাও একই প্রত্যাশা করছি। এবং এবার বিশ্বকাপ যতই কঠিন হোক কিংবা দেখার ক্ষেত্রে যতই সমস্যা হোক না কেন, এবারের বিশ্বকাপটা খুব জমজমাট হবে। সামনে যত সময় যাবে তত আরও বেশি জমে উঠবে, এমনটা প্রত্যাশা করে শেষ করছি। বিকেল এবং বিয়ন্ড দ্য গ্যালারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।